আর্মি অফিসারই নিরাপত্তায় থাকে না, তাহলে সাধারণ মানুষের কথা একবার চিন্তা করেন। 5 জন নিখোঁজ আর্মি অফিসারের মধ্যে একজন উদ্ধার হয়েছে, যার নাম কর্নেল মনির হামিদ। এই যে কর্নেল মনির হামিদ উদ্ধার হলো, সেও কিন্তু মুখ খুলছে না। কেন? ভয়ে। সে এখনো ট্রমাটাইজ। তাহলে একজন সেনা কর্মকর্তাকে গুম করে নিয়ে কোথায় রাখা হয় যে সে ট্রমাটাইজ হয়ে পড়ে? তাহলে এটা কি আর বুঝতে বাকি রাখা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীকে ক্যাপচার করার জন্য জামাত বেশ কাঠখড় পোড়াচ্ছে, যে কাঠখড় পোড়ানোর কারণে এই সমস্ত মুক্তমনা লিবারেল অফিসাররাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ইসলামিক ন্যাশনালিস্টের নামে জামাত আর্মির মধ্যে যেটা করছে, এটা 71 সালে তারা পাবলিকের উপর দিয়ে করত। ঠিক একই গেম তারা পাকিস্তান আর্মির সাথেও খেলেছিল, যার কারণে কিন্তু পূর্ব পাকিস্তান ডিভাইডেড হয়ে বাংলাদেশ হয়ে গেছে। ঠিক একই অবস্থা যদি বাংলাদেশ আর্মির মধ্যে এই জামাতই করে, তাহলে বাংলাদেশ 4-5 টুকরা হইতে কিন্তু সময় লাগবে না, এবং পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। এটা তো আমাদের জন্য কাম্য। জেনারেল ফয়জুর রহমান এবং বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে। রীতিমতো জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে যদি এই ফয়জুর রহমান সেনা প্রধান হতে পারে, তাহলে পরবর্তীতে জামাতের ক্ষমতায় যাওয়ার যে অভিলাষ, সেটা বাস্তবায়ন হয়। এবং এই জন্যই তারা বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যেগুলা নন ইসলামিক, অর্থাৎ ইসলামের আইডিওলজির বাইরে চিন্তা করে, একটু মুক্তমনা টাইপের লিবারেল চিন্তা ভাবনা করে, এই সমস্ত অফিসারদেরকে আইডেন্টিফাই করে রীতিমতো গুম করছে, যার কোনো তথ্য সেনা প্রধানের কাছেও নাই। এই 5 জন সেনা কর্মকর্তা যারা নিখোঁজ হয়েছে, তাদের মধ্যে ইতিমধ্যে একজন উদ্ধার হয়েছে, যার নাম কর্নেল মনির হামিদ। এই যে কর্নেল মনির হামিদ 31 জানুয়ারি রাত 1টার দিকে তাকে ডিএসএস বাংলোর সামনে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। আগে তো গুম খুম হতো, কিছু হইলেই শেখ হাসিনাকে দোষ দেওয়া হতো, শেখ হাসিনার সরকারকে দোষ দেওয়া হতো। এখন তো শেখ হাসিনার সরকার নাই, তাহলে এই গুম খুনগুলো করছে কারা? তাহলে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনার সরকারের সময় যে গুম খুনগুলো হতো, তা গোপনে জামাতপন্থী এই সমস্ত কর্মকর্তারা, ডিফেন্সের সাথে যারা রিলেটেড, তারাই করতো। তাহলে এই যে জামাতপন্থী কর্মকর্তারা, তারা তাদের অপকর্ম করবে, সেই দায়ভার কেন শেখ হাসিনা সরকার নেবে? এখন তো শেখ হাসিনা সরকার নাই, তাহলে এখন এই দায়ভার কার? চলেন আপনাদেরকে একটু টোটাল যে গোয়েন্দা রিপোর্টটা আছে, সেই রিপোর্টটা আমরা একটু ব্রিফ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জামাতপন্থী মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশের ক্ষমতা দখলের চক্করে নিজ বাহিনীর অনেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের গুম হওয়া থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান। গত 26 জানুয়ারি 2025 থেকে 5 জন সেনা কর্মকর্তা নিখোঁজ, কিন্তু বিষয়টি মিডিয়াতে এখনো আসেনি। কারণ আসবে কিভাবে? মিডিয়াতে সেনা প্রধান কিংবা সেনাবাহিনীর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো নিউজ দেখেছেন আপনারা? দেখেন নাই। কারণ ডিজিএফআই ওদেরকে সাইজ করে দিবে, তুলে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়, ইচ্ছা মতো পিটাবে। এই কারণে হয়তো আসে নাই মিডিয়াতে, বা মিডিয়াতে আসলেও সেটা প্রচার হয় নাই। কারণ মিডিয়ারা জিম্মি এখন এই ইউনূস সরকারের আমলে। দেশে গণতন্ত্রের স্বাধীনতা যেমন নাই, গণমাধ্যমের স্বাধীনতাও নাই। বাক স্বাধীনতা তো পরেই রাখলাম। আচ্ছা, যাই হোক, ওদের পরিবারের সদস্যরা সেনা সদর সহ বিভিন্ন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার কাছে দৌড়ঝাঁপ করছে। ইতিমধ্যে 31 জানুয়ারি মধ্যরাত 1 ঘটিকায় কর্নেল মনির হামিদকে চোখ বাঁধা অবস্থায় ডিএসএস বাংলোর সামনে ফেলে যাওয়া হয়। চিন্তা করা যায়, একজন আর্মির কর্নেলকে গুম করার চেষ্টা করা হলো। পরবর্তীতে তার পারিবারিক তৎপরতা এবং যখন ভারতীয় গণমাধ্যমগুলোর এই ব্যাপারে সোচ্চার হলো, তার পরেই ডিএসএস বাংলোর সামনে কর্নেল মনির হামিদকে রেখে যায় গুমকারীরা। এদেরকে গুমকারী বলবো। এখন তারা যার ইশারাই গুম করুক না কেন, গুম তো হয়েছে। এই যে গুমকারীদেরকে নিয়ন্ত্রণে না আনতে পারার যে ব্যর্থতা, এটা সম্পূর্ণ রাষ্ট্রের। এই যে পুরো তথ্যটা যেটা আমি আপনাকে ব্রিফ করতেছি, এটা সম্পূর্ণ কিন্তু ক্যান্টনমেন্ট থেকে প্রাপ্ত তথ্য। কিন্তু কে দিচ্ছে এটা নাই বললাম। প্রশ্ন হচ্ছে, কে এই মেজর ফয়জুর রহমান, যার ইশারায় এগুলা গুম খুন এগুলো হচ্ছে? কে এই ব্যক্তিটা? কে মেজর ফয়জুর রহমান নিয়ে যে এত আলাপ আলোচনা হচ্ছে? কে এই মেজর ফয়জুর রহমান, যার উপর জামাত এত আস্থা রাখতেছে? চলেন একটু এর ব্রিফটা দেখে আসি। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান হচ্ছে জামাত ইসলামের কঠোর সমর্থক হিসেবে পরিচিত বাহিনীর মধ্যে। জামাত সমর্থিত অফিসারদের সাথে তার সম্পর্ক থাকার কারণে তাকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়নি। এই সিদ্ধান্তের পেছনে সম্ভাব্য কারণ হলো জামাতে ইসলামের বিরুদ্ধে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থান, যেটি ভারত বিরোধী কার্যকলাপ এবং ইসলামী উগ্রবাদীর সাথে ঐতিহাসিক সম্পর্ক হিসেবে বিবেচিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি হয়তো প্রাতিষ্ঠানিকভাবে এর সঙ্গে দৃঢ় সম্পর্কযুক্ত ব্যক্তিদেরকেই শুধু দাওয়াত দিয়েছে, যারা ইন্ডিয়ার বিপক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, তাদেরকে দাওয়াত দেয়নি। তার মানে অতীতে যে গুম খুনগুলো হয়েছে জামাতের ইশারায়, সেগুলো এই মেজরের ইশারায় যে হয় নাই, তার কি গ্যারান্টি আছে? আমি ব্লেম করতেছি না, আমি আশঙ্কা প্রকাশ করতেছি। বাকিটা তো
সময় আসলেই কিংবা গণতান্ত্রিক সরকার আসলেই তারাই বিষয়টা পর্যবেক্ষণ করে বের করবেন, তারাই বিষয়টা অনুসন্ধান করে তদন্ত করে সুষ্ঠু নিরপেক্ষ যাচাই বাছাই করে ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে নিখোঁজ 5 জন সেনা কর্মকর্তার মধ্যে একজন যেহেতু উদ্ধার হয়েছেন, আশা করি বাকি 4 জনও উদ্ধার হবেন। এখন আমি কিছু ফ্যাক্ট অ্যানালাইসিস করব। মেজর মোহাম্মদ ফয়জুর রহমানকে দ্রুত পদোন্নতি দেওয়ায় জামাতের লাভ কি? দেখেন, আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে, যদি মেজর জেনারেল ফয়জুর রহমানকে দ্রুত পদোন্নতি দিয়ে সেনাপ্রধান বানানো যায় তাহলে ইলেকশনটা সম্পূর্ণ জামাতের ফেভারে যাবে। আর জামাতের ফেভারে যদি ইলেকশনটা নিয়ে যাওয়া যায় তবেই হবে জামাতের সরকার গঠনের পরিকল্পনার বাস্তবায়ন। এখন এই যে সরকার গঠনের পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে, এটার জন্য বর্তমান সেনাপ্রধান একটা বাধা না? আর যদি সংস্কার কর্মকাণ্ড দীর্ঘস্থায়ী না হয় তাহলে জোরপূর্বক হলেও এই সেনাপ্রধানকে সরাইতে হবে। এই জন্য খেয়াল করে দেখবেন জামাত বারবার বলতেছে সংস্কারটা দীর্ঘস্থায়ী হোক, যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ইলেকশনের দাবি করব না। মানে কি, এই যে বর্তমান সেনাপ্রধানের মেয়াদ তো আছে 3 বছর, 3টা বছর পার করেন না কোনো মতে, তারপরে ফয়জুর রহমানকে নিয়ে আসবে, তখন সংস্কার বলে কিছু থাকবে না। তখন যেটা থাকবে সেটা হচ্ছে আমরা গণতান্ত্রিক ভাবে সংস্কার করব। তখন জামাত এই প্যাচালই পারবে, এই বক্তৃতাই দেবে তখন। তো এটা বোঝা গেল কেন ফয়জুর রহমানকে জামাত পেট্রোনাইজ করতেছে, আর জামাতের পেট্রোনাইজের প্রভাব কেন ফয়জুর রহমান ইউজ করতেছে, কারণ ওরও তো সেনা প্রধান হওয়ার একটা স্বপ্ন আছে না? এজন্যই দেখবেন এই যে শিবির এত আন্দোলন করে কার নেতৃত্বে? ওয়াকারুজ্জামানের নেতৃত্বে? মোটেও না, এই ফয়জুর রহমানের নেতৃত্বে। ওয়াকারুজ্জামান এখন চিন্তা করতেছে লাস্ট আর 3 বছর আছে, তারপরে তো রিটায়ারমেন্টে যাবে, পরে নতুন যে সেনা প্রধান আছে সে বুঝে নিবে। কিন্তু এই 3 বছর সংস্কারের নামে ডিলে করার চিন্তা ভাবনা এই গোষ্ঠীটার, সেই সুযোগ তো দেওয়া যাবে না। আর এই কারণেই ফয়জুর রহমানকে জামাত খুব ভালোভাবেই পেট্রোনাইজ করতেছে, যাতে সরকারে আসলে ওকেও সেনা প্রধান বানানো যায় কিংবা ওকে সেনা প্রধান বানিয়ে সরকারে আসা যায়, দুইটার যে কোনো একটা যেন বাস্তবায়ন করা যায়। এই জন্যই আরেকটা জিনিস হলো বিডিআর বিদ্রোহ মামলার আসামিদের ছাড়াতে ফয়জুর রহমানের ভূমিকা কি? বিডিআর বিদ্রোহ মামলার আসামিদের ছাড়াতে এই ফয়জুর রহমানের ভূমিকা এই কারণেই বেশি আমি বলবো, কারণ যেদিন বিডিআর বিদ্রোহ মামলার জামিন হয় তার আগের সপ্তাহে কিন্তু বিডিআর বিদ্রোহ মামলার আদালত আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই আদালত প্রাঙ্গণে যখন আগের দিন রাত্রে শিবির পিকনিক করে এবং ওই দিন ভোরবেলায় যখন সেই আদালত পোড়া অবস্থায় পাওয়া যায়, আগুনে ঝলসানো অবস্থায় পাওয়া যায়, আবার পরের দিন সকালে সেনাবাহিনী সেই শিবিরদেরকে যে করহাত জোরে কথা বলে, তখন কি আর বুঝতে বাকি থাকে যে বিডিআর মামলায় এই আসামিদের ছেড়ে দেওয়ার পিছনে ফয়জুর রহমান এবং জামাতের ভূমিকাটা কি? এটা আপনারাই 2 2 4 মিলিয়ে নেন। আমি না বলি, আমি আমার পক্ষ থেকে না বলি। Let them come, physically see and let them decide. আমরা রুটটা জেনে তোমাদেরকে জানাবো ওনারা কোন পাশ দিয়ে আসবেন। তোমরা ওনাদেরকে কখন আসবেন? আমরা ক্লিয়ার করলে ওনারা আসবেন, যে পরিস্থিতি আছে আপনারা একসাথে থাকেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনাদেরও grievances থাকতে পারে, I do respect that, but let's uphold the government decision today and wait and see যে তারা এটা রিলোকেট করেন কিনা। গভর্নমেন্ট এন্ড দ্য ল এন্ড স্যার আমি আমার মাঠ ছেড়ে দিব না। আমরা বারবার প্রতারিত স্যার, স্যার আমরা আমাদের মাঠ ছেড়ে দিব না। সবসময় বাংলাদেশ আর্মিকে রেসপেক্ট করি। এই জন্যই তো রেসপেক্টফুলি আপনাদের বলছি। এখানে আসার কথা ছিল না স্যার। I am a lieutenant colonel and I am a CO of a battalion. I have so many person. আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি, বাট আমি এটা করব না। কেন করব? কারণ আপনারা আমাদের ভাই। আর্মিকে ইউজ করে, জামাতের পলিটিক্যাল গুন্ডা বাহিনী ইউজ করে এই বিডিআর মামলার আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে বিডিআর মামলার আসামিদেরকে যে ছেড়ে দেওয়া হলো, এতে জামাতের স্বার্থটা কি? জামাতের স্বার্থ এটাই, কারণ বিডিআর বিদ্রোহ যে হয়েছিল 2009 সালে, এটা জামাতের প্রেসক্রিপশন করা প্ল্যানই করছিল এই আসামিরা, যার কারণে এখন এই মুহূর্তে আর্মিকে ইউজ করে এই বিডিআর মামলার আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যে সমস্ত কর্নেল, যে সমস্ত বড় বড় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা একটু লিবারেল মাইন্ডেড, মুক্তিমনা চিন্তা ভাবনা, তাদেরকে গুম করা হচ্ছে। ভবিষ্যতে এই গুমের দায়ভার দেখবেন কোনো না কোনো ভাবে শেখ হাসিনার ঘাড়ে চাপানো হবে, আদারওয়াইজ এদেরকে জোরপূর্বক বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে এদের মুখ বন্ধ রাখার চেষ্টা করা হবে। এখন সেটাই করা হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন এ দেশে কি হচ্ছে। আমি আহ্বান জানাবো ফয়জুর রহমানের প্রতি, মেজর ফয়জুর রহমানের প্রতি, যে 5 জন সেনা কর্মকর্তা নিখোঁজ হয়েছে তার মধ্যে তো 1 জন উদ্ধার হয়েছে, বাকি 4 জনকেও অতি দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন। আপনাদের ক্ষমতা অভিলাষের চক্করে এই পরিবারগুলো ভিকটিম হোক, এটা আমরা চাই না। ধন্যবাদ।